আপকি আদালতে ফিল্ম স্টার কঙ্গনা রানাওয়াতের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন নিজেরই ফিল্ম ইন্ডাস্ট্রির গ্যাংস্টার। বর্তমানে আপনার দাপট চলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মন্ডিতে আপনার ভাষণ শুনছিলাম, আপনি বলছিলেন যে এত ভালোবাসা, এত সম্মান যতটা অমিতাভ বচ্চনকে দেওয়া হয় ততটাই সম্মান আমি পাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। আমি বলেছিলাম যে ইন্ডিয়ার থেকে আমি ওরকম সম্মান পাই, ইন্ডাস্ট্রির লোকেরা আমাকে সম্মান দেবে? মানে একটু চিন্তা করুন আপনি। আপনি চোখ বন্ধ করে ভাবুন, চোখ বন্ধ করে ভাবুন যে আজ যদি ভারতবর্ষ কাউকে মন থেকে সম্মান করে, ঠিক আছে টাকা লোকেদের কাছে যত থাকুক, ওরা হিট সিনেমা যাই করুক না কেন, কিন্তু মন থেকে যদি ভারতবর্ষ কাউকে সম্মান করে থাকে তাহলে সে এরকম অ্যাক্টর, একজন মিস্টার আপনি তো বচ্চন অন্য আর কারো একজন সম্মান থাকতেই দেন না। আচ্ছা দেখুন, আপনি এটা খুব ভুল অভিযোগ করা হচ্ছে আমার উপর। আই উইল নট। আচ্ছা আমি আপনাকে বলছি, আপনি মুম্বাইয়ের সিনেমার লোকজনদের নিয়ে কি বলেছেন? আপনি বলেছেন বলিউডের লোকেরা শুধু গাড়ি, টাকা, পার্সের ব্যাপারেই কথা বলে, ওদের কথাবার্তায় না আছে কোনো মাথা, না আছে মুন্ডু। বলিউডের লোকেরা শুধু নিজেদের কথা ভাবে, ওরা আসলে পাগল, খুবই বোকা, ওরা স্টুপিড, ওরা ডাম্প, আর ওরা শুধু প্রোটিন খায়, আর এইভাবে ওদের মাথাটাও খারাপ হয়ে গেছে। স্যার না, আপনি ওদেরকে ডিফেন্ড করছেন। আপনি না, আপনি এটা বলেছেন না আমি বলেননি? অবশ্যই বলেছি, আর আমি এটাতেই আটকে থাকবো পুরোপুরি ভাবে। বলিউডের লোকেরা আপনার কি মনে হয় কি শেক্সপিয়ারের কথা বলে, ওরা আর্ট বা কালচারের কথা বলে, বা ওরা প্রিজার্ভেশন অফ ফোক মিউজিক বা প্রিজার্ভেশন অফ আর্ট বা টেকনিশিয়ান রাইটস অফ লাইফ বা অন্য কিছু নিয়ে কথা বলে নাকি? আমাকে বলুন ওরা কি ধরনের কথা বলে। যদি আপনার সাথে ওদের দেখা হয় তাহলে গসিপ কার অ্যাফেয়ার কার সাথে, আর নয় ওরা গসিপ করে, না হলে আমি এই ওয়াচ কিনেছি, আমি এই গাড়ি কিনেছি, বা আমি এই ট্রিটমেন্ট করিয়েছি ফেসে, আর ব্যয় করেছি, এইসব এ ধরনের কথা হয়। আর এটাতেও আমাকে দোষী মনে করা হয় যে আমি এরকম কেন বলেছি। আমি ওখানে ২০ বছর কাটিয়েছি, আর ওখানে যদি পার্টিগুলোতে গিয়ে আর এই ধরনের আমি, হ্যাঁ আমি জানি আমি ওখানে যখন যান তখন আপনার সাথে স্বাভাবিকভাবে আলাদা রকম কথা বলবে, আপনার সাথে প্রোটিন শেক নিয়ে কথা বলবে না, আপনার সাথে স্কিন ট্রিটমেন্ট নিয়ে কথা বলবে না। তাই জানেন তো কিন্তু কি দেখুন, হয় ওরা করে করুক, আপনি করণ জোহরকে বলেছেন যে উনি চাচা চৌধুরী। স্যার আসলে কি হয় যখন আপনি এমনটা নয় যে আমি যখন ২০০৬ এ আমার ১ম সিনেমা বেরিয়েছিল, ঠিক আছে? ২০১৮ পর্যন্ত আমাকে কেউ জিজ্ঞাসা করেনি। তখন আমি প্রচন্ড বেচারি এবং খুব ট্যালেন্টেড, এর কিছু হয় না। আমি সবথেকে বেশি বেচারি ছিলাম। আপনারা ভাবুন, কখনো শুনেছেন যে ওর নাম কঙ্গনাও একটা অসভ্য? এরকম শোনেননি আপনারা। ২০১৪ তে যেই আমার সিনেমা 'কুইন' এলো, তখনই আমি আনপ্রফেশনাল, আমি এটা, আমি সেটা। আস্তে, আস্তে আমার এরকম মনে হলো যে সবাই আমাকে কোণঠাসা করছে। তারপর যখন 'তন্নু ওয়াইটস মান্নু' এলো, এটা সাফল্যের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। সেটার পরে 'কেসেস', 'সাইকো', ও রক্তচোষা, ও স্টকার, ওকে জেলে পাঠাও। একে হঠাৎ করে ১০ বছর বাদে একটা মানুষ এত খারাপ কি করে হয়ে গেল যে সাইকো, ডাইনি, উইচ হয়ে গেল? তাই আপনারা নিজেরাই ভাবুন। তাই এর মানে হলো যে এরা সবাই আমাকে শান্তিতে থাকতে দেবে না। যদি এরা আমাকে শান্তিতে থাকতে দিত, আমি ওদেরকে শান্তিতে থাকতে দিতাম। আর ওরা যদি আমাকে শান্তিতে থাকতে না দেয় তাহলে আমিও ওদের রাতের ঘুম কেড়ে নেব। আর আপনি রণবীর কাপুরকে সিরিয়াল স্কার্ট চেজার বলবেন? আপনি তো এমন ভাবে বলছেন যেন উনি স্বামী বিবেকানন্দ। আপনি না আপনি তো এমন ভাবে ওদের ওকালতি করছেন যেন মহানের থেকেও মহান ব্যক্তিত্ব ওরা। আর নিজেও কিন্তু হাসছেন। দেখুন। ওরা আপনাকে ফিল্ম অফার করেছে আরে আমার রোল দিতে। বাড়িতেও চলে এসেছিল। তাই বলার বক্তব্য এটাই যে ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে আপনি কাউকে সিঙ্গল আউট করতে পারবেন না। ওরা কতটা জলে আছে সেটা সবাই জানে। আর এখন থেকে নয়, 90s এর 80s এর যদি আপনি কথা শোনেন, সবাই জানে ওরা কতটা জলে আছে। ড্রাগ কেসেস ওদের ওপর, ঠিক আছে? টাডা নিয়ে আপনি দালালি নিয়ে, আ এখনো হাওয়ালা নিয়ে, ফ্ল্যাশ এইসব ট্রেড নিয়ে, মি টু নিয়ে কোনো কেস নেই যেটা ওদের ওপর নেই। কিন্তু খারাপ মানুষকে আমি।
খারাপ কারণ হচ্ছি সবার ব্যাপারেই আপনি বলেছেন আয়ুষ্মান খুরানা নাকি তোষামোদ করে। না, ও যদি আমার দিকে আঙুল তোলে, আয়ুষ্মান খুরানার ইন্টারভিউ পড়ুন যখন ও সাকসেসফুল ছিল না। ওর ইন্টারভিউতে ও বলেছিল যে আমার রোল মডেল হলো কঙ্গনা। ঠিক আছে? তারপরে ও কিছু কাজ পেতে শুরু করলো। এটা ও অন রেকর্ড বলেছিল। তাতে ও আমাকে অ্যাটাক করেছে। কি এমন হলো? কেন ওর চিন্তাভাবনা পাল্টে গেল? কাউকে তোষামোদি করে ও হয়তো কাজ বাগাবে। তাই সরল মানুষ সোজাসাপটা কথা বললেই ব্যাস ও সবথেকে বেশি খারাপ হয়ে যায়। এই মহান ইন্ডাস্ট্রিতে, পূর্ণ পবিত্র ইন্ডাস্ট্রিতে কারোর সাথে কারোর কোনো সমস্যা নেই। শুধু আমিই হচ্ছি একমাত্র সমস্যা। ব্যাস। আপনি ডায়ালগও একদম বেছে বেছে বলে থাকেন। আপনি বলেছেন যারা স্টার কিড তারা নাকি সেদ্ধ ডিম। আহ আমি স্যার দেখুন কি হয়েছে আসলে। লোকেরা যে লোকেরা আছে, ঠিক আছে? আমরা স্ক্রিনের লোকেরা এরকমটা দেখতে চাই যে যারা রোদের মধ্যে আছে, যাদের মধ্যে কোন রকমের ক্যারেক্টার যেমন আমাদের ছোট শহরে যে বাচ্চারা আছে, ছেলেরা আছে বা মেয়েরা আছে, এদের স্কিনের ট্রিটমেন্ট করে প্রয়োজনের থেকে বেশি এত বেশি সেটাকে হোয়াইটেনিং করে, এত বেশি ইনজেকশনস দিয়ে, এত বেশি ওটাকে পিলিং করে, প্রয়োজনের থেকে বেশি ওরা ওটাকে গ্লাস স্কিন তৈরি করে। যেমন ফর অ্যান এক্সাম্পল, যখন আমি দত্তর ক্যারেক্টার করছিলাম, তখন আমি সব স্কিন ট্রিটমেন্ট আর মিসেস গান্ধীর রোলের জন্য যখন আমি এজিং এর জিনিসপত্র যেগুলো আমার দরকার, যেটাতে আমি ঐরকম জিনিস, এরা সব রোলেই জিমে যায়। এরা সব রোলের জন্যই নিজেদের ফেসে ওই বোটক্স করায়। যেকোনো রোল হোক এদের মেকআপ একই থাকে, চুল পিছনে উঠতে থাকে। তাই এদের চেহারা honestly স্যার আমি কাউকে ক্রিটিসাইজ করছি না। এদের একটু ন্যাচারাল হতে হবে। রোদে বের হও, একটু বাইরের জগৎটা দেখো পৃথিবীটা কেমন। ওরা এসি গাড়ি থেকে বাড়ি, বাড়ি থেকে গাড়ি। আর বাইরে বেরিয়ে কথা কিভাবে বলে? হাই, I want this, I want that. আর, আর সবথেকে বড় কথা, যেসব লোকেদের ৪০ বছর বয়স হয়ে গেছে, যেসব মেয়েরা ৩৫, ৩২, ৩৩ ওরা স্টার কিডস। কিডস! আর ওরাও কথা বলে কিডস এর মতো। ভাবুন একটা ৪০ বছরের লোক কিডস এর মতো কথা বলছে, কেমন লাগবে আপনাদের? আর ওইসব মেয়েরা ৩০ বছরের বয়স, ওরা কিড হয়ে আছে। ওই পিঙ্ক গ্লাসেস ওরা হাতে তুলে নিয়েছে। আর যেখানে বাচ্চাদের মতো সব আমি স্যার আপনি এসব দেখেন না। আপনি আপনি এটা দেখেন যে আমি ওদের কি? এটা বলেন না যে আমার কতটা ট্রমা হয় ওদের সাথে দেখা হলে। আমি ভাবতে থাকি এটা কি ছিল? এটা কি দেখলাম আমি? মাই গড! আমি স্যার আমারও উপরে কতটা টর্চার হয় এদের সাথে দেখা হলে সেটা কেউ ভাবে না। কিন্তু যখন আপনাকে সিনেমা অফার করে ওরা সবাই তখন অ্যাকসেপ্ট করে না? আমাকে সালমান খান যেটা করেছে 'বজরঙ্গি ভাইজান' আর আ সুলতান অফার করেছিল। শাহরুখ খানের সাথেও 'জিরো' সিনেমার অফার এসেছিল। আমির খানের সাথেও এসেছিল। স্ক্রিপ্ট নিয়ে কাজ করার কথা, তৈরি হচ্ছিল সেটা। আর কিন্তু ওটার জন্য আমি কারণ দেখুন যে কিন্তু মানুষটা 'বজরঙ্গি ভাইজান' তো খুব ভালো সিনেমা ছিল। কিন্তু আমার কথাটাও একটু শুনুন। হ্যাঁ, হ্যাঁ, বলুন। সরি, সরি। স্যার আসলে কি হয়েছে, আমি যখন ২০০৬ এ স্ট্রাগল শুরু করেছিলাম, তখন ওই সময় আমি অনেক কাজ আমি আপনাকে সিরিয়াসলি বলছি যে আমি অনেক কাজ খুঁজেছি। এদের মধ্যে কেউ আমাকে কাজ দেয়নি। কেউ আমাকে দেয়নি কাজ। অ্যাজ আ মানে পিছনে দাঁড়িয়ে থাকার কারণ এই সময় আমি সব ধরনের কাজ করেছিলাম। পিছনে দাঁড়িয়ে থাকার কাজটুকু আমাকে দেয়নি। তারপর আমাকে একটা সিনেমা আসে যেখানে আমি নিজেই নিজের ওই সিনেমায় হিরো। আপনি নিজেই ভাবুন না। আমি নিজেই ওই 'কুইন'। সিনেমার হিরো হ্যাঁ, 'কুইন' ২০১৪ তে আমি সাফল্য পেয়েছি। তারপর এদের সবার ফোন আসা শুরু হলো। আমারও তোমাকে চাই, আমারও তোমাকে চাই। ফোনের পর ফোন প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে অফার করে। কিন্তু তখন আমার দর্শকের সাথে এমন সম্পর্ক ছিল যে ওরা আমাকে দেখতে চাইছিল। তখন আমার মনে হলো যে এটা আমার কাছে একটা আলাদা অপরচুনিটি এসেছে যেটা কোনো মহিলার কাছে আজ পর্যন্ত আসেনি। আ এসেছে ছিল এরকম মহিলা বৈজয়ন্তীমালা ছিলেন, শ্রীদেবী ছিলেন। ওনারা নিজেদের যোগ্যতায় সিনেমা করতেন, তাই না? তাই আমার মনে হয়েছিল যে আমি যদি কারোর দেখুন কি হয় কোনো বড় গাছের তলে ছোট গাছ কখনোই দাঁড়াতে পারে না। ইউ নো? তাই আ তাই আমি জানতাম একটা সিনেমার আমির খান আমাকে আর উনি ভালো পারফরম্যান্স করতে দেবেন নিজের সিনেমায় নিজেরাই ভাবুন।
সালমান খানের একটা সিনেমায় হিরোইনের কি বা এক্সিস্টেন্স থাকে? কারণ সালমান খান ইজ সাচ আ লার্জার দ্যান লাইফ। তাই আমার মনে হয়েছিল যে আমি নিজের দেশের মেয়েদের জন্য এমন একটা উদাহরণ হয়ে যাই যে আমরা নিজেরাও করতে পারি। আমাদের সবসময় আপনি যেরকম বললেন আমার কাছে এটা সহজ ছিল না। দ্য টেম্পটেশন টু লেট গো অফ ওয়ার্কিং উইথ সাচ বিগ, একদিক থেকে দেখতে গেলে এরা একদিক দিয়ে দে আর জায়ান্টস অফ দ্য ইন্ডাস্ট্রি, ইউ নো? ওদের আপনি অনেক কিছু শিখতেও পারবেন। আর দিস পিপল আর দ্য পিপল হু আর মাই ফ্রেন্ডস, you know, and especially Salman is a very dear friend and I mean it's just so nice. তাই আমি ওই অপরচুনিটিস হারিয়েছি, কিন্তু ওটার পেছনে আমার একটা স্ট্র্যাটেজিও ছিল যে আমাদের মহিলাদেরও কিছু ক্রেডিট পাওয়া উচিত, তাই না? সব আপনি বলুন। খানদের তো স্ট্র্যাটেজি বোঝা গেল। তো আপনার কি ছিল? কিন্তু অক্ষয় কুমারকে আপনি না করেছেন। তো অক্ষয় কুমার আমার কাছে সিনেমায় নিয়ে এসেছে সিংস ব্লিং। তারপর আরেকটা ওটার মতো একটা কি ছিল, যাই হোক। উনি তো এরকম সিনেমাই করেন, কি আর করবেন? কিন্তু আমি এমন একটা সুযোগ পেয়েছি একটা মেয়ে হয়ে, আমি আমার নিজের অস্তিত্ব তৈরি করেছি স্যার। মেয়েদেরকে মধ্যে কতজনকে দেশ এরকম সুযোগ দেয় যে নিজের অস্তিত্ব তৈরি করতে পারে। তাই আমার এই অস্তিত্ব তৈরি করেছি। আর তারপর যত শক্তিশালী মহিলারা আছেন যারা বর্তমানে যে কেউ মানে আমাদের 3 টাইমস প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, কিন্তু আমরা তো তার ব্যাপারে কিছুই জানি না। উনার জীবনটা কিরকম ছিল, কেমন ছিল না। তাই কেন? কারণ কেউ ওর উপর টাকা লাগাতে চায় না, একজন বুড়ি মহিলাকে নিয়ে গল্প বানাতে চায় না, কেউ পলিটিক্স এ ইন্টারেস্টেডই নেই। আর পলিটিক্স এ যেটা হয়, যদি কাজ করতে চান আপনি পলিটিক্স এ সিনেমায়, তাহলে তো ওই গলা কাটা আর এইসব তো আপনি এসবের জন্য প্রস্তুত থাকতেই হবে। তাই এসব জিনিস আপনি এগুলো একা এমন অ্যাক্ট্রেস যে সব খানদের সাথে, সব কুমারদের সাথে, সব কাপুরদের সাথে কাজ করবেন না বলে দিয়েছেন। স্যার, এটা আমি এইজন্য করেছি কারণ জনগণ, আমি বললাম তো আমি আগে কাজ চাইতাম। এমনটা নয় যে আমি চাইতাম না। ঘুরে দেখুন, বেড়াতাম। ফিল্ম আমি দরজায়, ইন্ডাস্ট্রিতে দরজায় তো ঘুরে বেড়াতাম। উদীয়মান সূর্যকে সবাই প্রণাম করে। যদি আপনি সফল হন তাহলে সবাই আপনার পেছনে দৌড়বে। হ্যাঁ, তাহলে ওদের সূর্য চমকাচ্ছে, তাহলে আমি কেন সাইড রোল নেব? কিন্তু ওরা এটা বলে যে, যে ফিল্ম ইন্ডাস্ট্রি ওকে এত খ্যাতি দিয়েছে, সেই ইন্ডাস্ট্রির ক্ষতি করতে চায়। যে থালায় খায় তাতেই আবার ছাই ফেলে। এরকম অনেক সিনেমা সুপারস্টার আছে, মেয়েরা আজ পর্যন্ত হয়তো একটাই হিট সিনেমা দিয়েছে। কিন্তু ওরা থালায় ছাই ফেলছে না। কিন্তু আমার মতো লোকেরা থালায় ছাই আচ্ছা ফেলছে। দেখুন, আপনার ব্যাপারে করণ জোহর একটা শের লিখেছিলেন। উনি লিখেছেন যে, "লগা লো ইলজাম, হাম ঝুকনে ওয়ালোं में से नहीं, झूठ बोलते जाओ, बनो गुलाम, हम बोलने वालों में से नहीं।" এটা আমার জন্য লিখেছেন উনি? এবার আপনি যখন কিছু বলেছেন, ওনার উত্তরে উনি টুইট করেছিলেন, কিন্তু আপনার নাম তো উনি লেখেননি, কিন্তু আমার মনে হয়েছিল ওটা আপনার ব্যাপারেই। যেভাবে আমাকে সাইকো বলে বা এই ধরনের যেভাবে আমার উপর কেস করে জেলে পাঠানোর চেষ্টা করছে, আরেকজন ভালো সাকসেসফুল ইয়াং অ্যাক্টর আছে যে আত্মহত্যা করে নেয়। আর তার আগেও অনেক নিজের ইন্টারভিউতে বলেছে যে ইন্ডাস্ট্রিতে আমাকে টর্চার করা হয়। আমার সাথে যেটা হয়, আমার প্রতি যেটা হচ্ছে, কোনো কিছু ষড়যন্ত্র করা হচ্ছে। তাই ও আত্মহত্যা করেছে। তাহলে আপনি পুরো দেশের নজরে তো আসবেনই। আপনার ওখানে কি চলছেটা কি? আপনি আপনার বাড়িতে পার্টি ডাকেন, নিজের ফটো তোলেন যেখানে লোকেরা সবাই ড্রাগস নিচ্ছে। তাই লোকজন তো আপনাকে জিজ্ঞাসা করবেই, নিজের কুকর্ম আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আর খারাপ কে হচ্ছে আমি। কেন? কারণ আমি বলেছি। এবার চিন্তার ব্যাপারটা হলো এটাই যে এসব কাজকর্ম করার পরেও ওদের সবার সাহস হয় যে ওরা আমাকে কোয়েশ্চেন করছে। ওরা নিজেরা বলছে না যে এই ড্রাগ পার্টিটা কেন চলছিল? এই মানুষটা যে আত্মহত্যা করেছে, বেশ ভালো শক্তপোক্ত একটা ছেলে। কিছু একটা রিজন তো ছিল, কোনো একটা কুকর্ম তো আছেই না এই ইন্ডাস্ট্রিতে, না? যে জন্য আউটসাইডার এইভাবে চলে যাচ্ছে। ২-১টা প্রশ্ন আমরা নিতে পারি? আপনি আপনার ডায়ালগ নিজেই লেখেন। তাই ম্যাম প্লিজ আপনার কোনো ফেভারিট ডায়ালগস শুনিয়ে দিন। এরকমটা নয় যে আমি আমার ডায়ালগ নিজেই লিখি। কিন্তু হ্যাঁ, আমি আমার ডায়ালগ যেগুলো থাকে অনেক ইম্প্রোভাইজ করে থাকি। আম সেরকম তো এখন কোনো ডায়ালগ মনে পড়ছে না। কিন্তু এনার কথা শুনে আমার এই ডায়ালগটা অবশ্যই মনে পড়ছে কুইনের, সেটা "মেরা আভি হাল গুপ্তা আঙ্কেল জেসে হো গয়া, খায়া পিয়া কুছ নেই আর বদনাম হো গয়া।" তো আই থিংক ওই ডায়ালগটাই বেশি মানানসই হবে। শত্রুঘ্ন সিনহা এই ডায়ালগটা বারবার বলেন যে, "খায়া পিয়া কুছ নেহি, প্লেট তোড়ে আঠানা।"
ওটাই হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজকর্ম উনি করছেন সারা জীবন। যে ওখানকার হর্তাকর্তা আছে নিজেকে বলে যে ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমাদের সম্পত্তি আর আমাদের রাজ্য এটা, ওরা কাজকর্ম করে যাবে। আর যখন আমি এলাম তখন এরা ড্রাগসে ফেঁসে যায়, হাওয়ালাতে ফেঁসে যায়, এরা টেররিজমে ফেঁসে যায়। জানি না কোথায়, কোথায়। বাকি সবার পিআর এরকম। আর ও যবে থেকে এসেছে তবে বদনাম করে দিয়েছে।